আসসালামু আলাইকুম এবং আদাব। প্রিয় বন্ধুরা, আজকে রূপান্তরের সত্যের ভার্চুয়াল স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনারা সবাই চেনেন এবং এই মুহূর্তে ভীষণ আলোচিত এক কথায় যাকে আমি বলতে পারি যে বাংলাদেশের খুব শ্রদ্ধেয় এবং সিনিয়র একজন সাংবাদিক মিস্টার এনায়েত কবির। মিস্টার এনায়েত কবিরের সাথে আমি ঠিক করেছি যে অনেক বিষয়ে আলাপ করব, কিন্তু আজকে মূলত আলাপ করব যে সম্প্রতি সংসদে যে ইনডেমনিটি অধ্যাদেশটি পাশ করা হলো, বিশেষ করে ইনুসের আমলে 2024 সালের জুলাই অগস্টের যে অনেকেই বলেন জঙ্গি অভ্যুত্থান, অনেকেই বলেন রেজিম চেঞ্জের জন্য একটা আন্দোলন, সেই জঙ্গি অভ্যুত্থানের বিষয়ে কিছু ইনডেমনিটি পাস করে গিয়েছিল ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, এবং যেটা পরবর্তীতে সংসদে অ্যাকসেপ্ট করা হয়েছে। তো প্রথমে একটু দর্শকদের সুবিধার্থে আমি একটু মিস্টার এনায়েত কবিরকে জানতে চাই যে আসলে আপনি যদি এই ইনডেমনিটির ব্যাপারটা একটু বলতেন, আমার দর্শকরা একটু বুঝতে পারতো, তারপরে আমরা এটার লিগ্যাল ভ্যালিডিটি নিয়ে একটু কথা বলবো। এইটা তো প্রথমে একটা আম, আ- অধ্যাদেশ আকারে বলা হয়েছিল যে 2024-এর জুলাই আগস্টে যারা উম, জুলাই যোদ্ধা হিসেবে হিসেবে আহ, যাদেরকে বলা হয়েছিল এবং যারা রেজিম চেঞ্জের সঙ্গে ইনভলভ ছিলেন তাদেরকে একটা দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ করা হয়েছে। সেটা হচ্ছে হত্যা, ধ্বংস, খুন, যে কোনো কিছুর দায় থেকে মুক্তি। তো গ্লোবালি আসলে এইরকম ক্ষেত্রে এটা তো কোনো যুদ্ধ ছিল না। একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের বা এক জাতির সঙ্গে আরেকটি জাতির কোনো যুদ্ধ ছিল না। এটা একটা সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না। এটা ছিল কোটা বিলোপের, সরকারি চাকরিতে কোটা বিলোপের আন্দোলন। তো সরকারি চাকরিতে কোটা বিলোপের যে আন্দোলন, সেই আন্দোলনটা যখন সশস্ত্র রূপ নিল তখনই তো দায় মুক্তির প্রশ্ন এসছে। তাহলে এইটা কিন্তু আহ তারা কিন্তু নন স্টেট অ্যাক্টর ছিলেন। মানে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, মানে প্রথমে বলা হচ্ছে সরকারের বিরুদ্ধে, কিন্তু আসলে তো রাষ্ট্রের অর্গানের বিরুদ্ধে, বিশেষ করে আমরা জানি যে পুলিশের বিরুদ্ধে একটা নন স্টেট অ্যাক্টর গ্রুপের এটা আহ, যদি তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় তাহলে হত্যার কি, মিটন ভাই, আসল প্রশ্নটা হচ্ছে যে হত্যার কি দায় মুক্তি হয় কিনা। তাহলে এটা তো এটাই আমি দুটো রায়। আসলে আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই যে দায় মুক্তি দিয়ে গেলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এবং আপনি যে ইস্যুটা বললেন যে নন স্টেট অ্যাক্টর, দুটো বিষয় এখানে, স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর, এই জায়গাটা যদি একটু ক্লারিফাই করতেন আমার দর্শকদের জন্য। আচ্ছা, নন স্টেট অ্যাক্টর বলতে আমি বোঝাচ্ছি যে রাষ্ট্রকে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের যে ল এনফোর্সমেন্ট বাহিনীগুলো আছে তারা যে অ্যাক্ট গুলো করে সেগুলো তো হচ্ছে স্টেট অ্যাক্ট। আপনি স্টেটের পক্ষে আহ, আপনাকে উম, প্রথমত সাংবিধানিক আইনে, দ্বিতীয়ত হচ্ছে আহ, প্রত্যেকটি বাহিনীর পৃথক পৃথক আইন আছে। তার পুলিশের জন্য পৃথক আইন আছে, সামরিক বাহিনীর জন্য পৃথক আইন আছে, সেনা আইন আছে। তো সেখানে সুনির্দিষ্ট করা আছে কিন্তু যে তাদের জুরিসডিকশন কি। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য তারা কি কি অ্যাক্ট করতে পারবে সেটা কিন্তু সুনির্দিষ্ট করা আছে। কিন্তু আপনি যখন এবং তাদের দায়মুক্তিও আছে, সাংবিধানিক দায়মুক্তিও আছে। এখন আপনি যখন হচ্ছে একটা সরকারি বিরোধী আন্দোলনকে সশস্ত্র রূপ দিয়ে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের উপরে হামলা চালাবেন, সেটা তো আহ, রাষ্ট্রের বিরুদ্ধে গেলেন আপনি, তাই না? আপনি তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা করলেন, রাষ্ট্রের বিরুদ্ধে। তো এইটা যারা করছে তারা যদি রাষ্ট্রের কোনো অর্গানের অংশও হয়
অথবা যদি সেই অর্গানের মধ্যে তো তারা ছিল না, যেমন ধরেন যে আমরা খুব স্পষ্টত জানি যে সজীব ভুঁইয়া বলছে যে তাদের সশস্ত্র প্রস্তুতি ছিল, এবং একবার বিমানবন্দরে তার ব্যাগেজ তল্লাশি করে কার্তুজ পাওয়া গেল একে 47 রাইফেল। তো এটা কি স্টেটের কোন জুরিসডিকশনে তিনি এই তিনি কিন্তু তখন উপদেষ্টা, তিনি এই কার্তুজ রাখতে পারেন, আসলে পারেন কিনা? যদি না পারেন তাহলে তো এটা নন স্টেট অ্যাক্ট হয়েছে, সেটার কি আদৌ তদন্ত হয়েছিল? তো পরিষ্কার ব্যাপার হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলনে যে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস মুখর কর্মকাণ্ড হয়েছে, সেইটাকে রাষ্ট্র দখলকারী একটি সরকার তারা কিভাবে দায় মুক্তি দিতে পারে। আর এখন তো বলা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার এসছে, রাজনৈতিক সরকার এসছে, তারা এটা নোটিশ করলেন না কেন? আমি এখানে একটু এই অধ্যাদেশটি পুরোপুরি সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাহলে আমি একটু ক্লারিফিকেশনের জন্য, যে মানে ধরেন পুলিশ বাহিনী বা র্যাব বাহিনী রাষ্ট্রের প্রয়োজনে অনেক কিছু করে, এবং যেটাকে আপাত দৃষ্টিতে আমাদের, এমনকি ধরেন একটা পুলিশ কাউকে হত্যা করলো বা র্যাব কোনো ব্যবস্থা নিল বা সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিল, তাহলে সেখানে জুরিসডিকশন আছে যে কোন কোন প্রেক্ষিতে এগুলো করা যাবে, এবং এইগুলো সবই সবই ডকুমেন্টেড। সুতরাং সেইখানে আমরা দেখতে পারি, এবং কিছু বিষয়ে তারা বাই ডিফল্ট দায় মুক্তি পায়। কিন্তু যারা জুলাইয়ের জঙ্গি আন্দোলন করলো, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করলো, পুলিশ হত্যা করলো এবং নানামুখী অপতৎপরতা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা, আপনি বলছেন যে তারা কোনো আইনেই দায় মুক্তি পায় না। সুতরাং এই যে এটা তো সংসদের, নন স্টেট অ্যাক্ট, নন স্টেট হ্যাঁ অ্যাক্ট। হ্যাঁ, কারণ আপনি যখন পুলিশকে হামলা করছেন, পুলিশ তো স্টেটের অর্গান। জি, তাহলে মানে যে অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাশ করা হলো, ডক্টর ইউনূসের অধ্যাদেশটা ছিল, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা আসলে আইনের চোখে গ্রহণযোগ্য নয় বা বেআইনি। বাট এখন যে সংসদটা আছে, তারা তো একটা নির্বাচিত সংসদ, নির্বাচনের মান নিয়ে যতই প্রশ্ন থাকুক সেই বিতর্কে যাচ্ছি না। সো তাদের পক্ষে এই যে এই দায় মুক্তি অধ্যাদেশটাকে পাশ করা, এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা আইনি মানদণ্ডে গ্রহণযোগ্য নয়? তারা তো বলেনি যে তারা তো একটা সাধারণ বিল এনে পুরো সংবিধানটাকে বাতিল করে দেয়নি। না। সংবিধান তো আছে। জি। তাহলে সংবিধানের আর্টিকেল 45-এ ল এনফোর্সমেন্ট বাহিনীগুলোকে দায় মুক্তি দেওয়া আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের নিজস্ব আইন আছে, পুলিশের নিজস্ব আইন আছে, যে কখন তারা টিয়ার গ্যাস ছুটতে পারবে, কখন তারা ছড়া গুলি ছুটতে পারবে, হ্যাঁ, আর্মি কখন কি ভূমিকায় যেতে পারবে, কি দমন করতে পারবে, কি দমন করতে পারবে না। যেমন ধরুন যে বাংলাদেশেই একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কাজ করছে, ধরুন বাংলাদেশেরই তারা, যেমন ধরুন যে আমরা সবাই জানি যে পার্বত্য চট্টগ্রামে দুটো আমরা জানতাম, এখন জানি যে আরো অনেকগুলি গ্রুপ আছে। তো তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে না, তো ওখানে জি। গিয়ে সেনাবাহিনী দমন করছে না, সেনাবাহিনী কাজ করছে জি। না, তারা তো কোনো না কোনো ভাবে সেই দায় মুক্তি নিয়েই কাজ করছে, সেই বিদ্রোহী দমন। সেই রকম আচ্ছা। বাংলাদেশে যখন কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আশ্রয় নিয়েছে, যেমন আমরা জানি যে উল্ফার আশ্রয়টা প্রমাণিত ছিল, নাগা বিদ্রোহীদের আশ্রয়টা প্রমাণিত ছিল। তো তাদেরকে যারা ধরুন বাংলাদেশে সেনাবাহিনীরই কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল যে তারা এদের ট্রেনার ছিল, অথবা
তাদের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল এবং পৃষ্ঠপোষকতা করেছিল। সেইটা নন স্টেট অ্যাক্ট। আমাদের সংবিধান সেটা পারমিট করবে না অবশ্যই, কারণ 45 আর্টিকেল 45-এ স্পষ্ট বলা আছে। এটা ধরুন সংবিধান বিশেষজ্ঞরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমরা পরিষ্কারভাবে যেটুকু আমাদের জন্য বোধগম্য সেইটুকু দেখি যে এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা গ্লোবালি ল এনফোর্সমেন্ট কি বলে বাহিনীগুলোকে কোনো না কোনো ভাবে দায় মুক্তি দেওয়া থাকে, নাহলে তো তারা বিদ্রোহ দমন করতে পারবে না, না হলে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। এখন আইন শৃঙ্খলা রক্ষা করার উদ্দেশ্যে যদি কেউ কাজ করে, তাকে কি আপনি তাকে আপনি খুন করে এসে বলবেন যে আমার দায় মুক্তি আছে? সে কার পক্ষ নিয়েছিল? স্টেটের পক্ষ নিয়েছিল। আমরা আসলে মিন্টন ভাই হচ্ছে কি যে 50 বছর ধরে কিন্তু আমরা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে আছি। আচ্ছা, এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। আমাদের রাষ্ট্রটাকে যদি আমরা টিকাতে হয়, সুসংগত করতে হয়, রাষ্ট্রটাকে যদি জাতির জন্য রক্ষা কবচ করতে হয়, তাহলে তো আমাদের প্রথম বিষয় হচ্ছে যে এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে বেরোতে হবে। হুম। আচ্ছা, ল এনফোর্সমেন্ট বাহিনীর মধ্যে যখন তখন কোনো হবে, যখন তখন তারা যা ইচ্ছে তাই করবে, এটা তো হতে পারে না। পরে আপনি গিয়ে আবার সংবিধানে সেটা সংযোজন করবেন, অ্যালাউ করবেন, তাদের সমস্ত কর্মকাণ্ডকে দায় মুক্তি দিবেন, ঠিক হয়? আর এবার তো এটা ল এনফোর্সমেন্ট বাহিনীর ব্যাপার বাহিনী ছিল, না। একেবারেই না। এটা অজ্ঞাতও না কিন্তু যে কারা করেছে, তাই না? তারা ঘোষণা দিয়ে করেছে, বলেছে যে হ্যাঁ আমরা আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল। তো সশস্ত্র প্রস্তুতি কার থাকে? সশস্ত্র প্রস্তুতি তো সরকারের বিরুদ্ধে না, সশস্ত্র প্রস্তুতিটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে। হ্যাঁ, এটা তো তারা আমরা যদি ধরেও স্বীকারই নিই যে করেছে। হ্যাঁ, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার হচ্ছে অবৈধভাবে নির্বাচন না দিয়ে তারপরে অন্য রাজনৈতিক দলগুলোকে দমন করে হচ্ছে ক্ষমতা কি বলে কুক্ষিগত কুক্ষিগত করেছিল। করে গেছে। জি। হ্যাঁ, যদি তাই হয়, তার কিন্তু সে তো রাষ্ট্র পরিচালনা করছে, সরকার পরিচালনা করছে, এবং তখন আপনি যখন সে স্টেট অ্যাক্টের মধ্যে থাকবে, তখন কিন্তু আপনি যখন মানে এই পুলিশ বা আর্মি তো সরকারের রক্ষায় আসছে না, সে কিন্তু রাষ্ট্রের রক্ষায় আসছে। এই যে রাষ্ট্রের রক্ষায় আসা আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি যখন হামলা করবেন, খুন করবেন, সেটা নন স্টেট অ্যাক্ট, সেটা কখনো স্টেট অ্যাক্ট হতে পারে না, এবং আচ্ছা, সেটা কখনো ইন্ডিপেন্ডেন্ট পেতে পারে না। আচ্ছা, তাহলে মানে এটা খুবই ক্লিয়ার যে যে কাজটা হয়েছে এই জুলাই জঙ্গিদের দায় মুক্তির মধ্য দিয়ে আসলে অসাংবিধানিক একটা কাণ্ড ঘটিয়েছে। তবে আমি আশাবাদী যে এর আগেও এরকম দায় মুক্তির ঘটনা ঘটেছিল। বঙ্গবন্ধুর খুনিদেরও তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, অনেকদিন তারা ইন্ডেমনিটি পেয়েও ছিল, কিন্তু আলটিমেটলি তো তাদের বিচারের মুখোমুখি হতে হয়েছে। অধিকাংশ খুনিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুতরাং আজকের দায় মুক্তিটা, যেহেতু এটার সাংবিধানিক ভিত্তি নেই, সুতরাং ভবিষ্যৎটা তো তাদের মানে আবারও পরিস্থিতির বদল হলে এই জুলাই যোদ্ধা বলেন, জুলাই জঙ্গি বলেন, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। সেই 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 প্রত্যাশা আমরা করতে পারি, কিন্তু মিটন ভাই এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের আমি আসলে রাষ্ট্রটা নিয়ে চিন্তিত, যে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা দায়িত্বে কারা? নিরাপত্তার দায়িত্বে অবভিয়াসলি হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা দিবেন হচ্ছে জুডিশিয়ারি, রাষ্ট্রের নিরাপত্তা দিবেন হচ্ছে সামরিক বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা দিবেন হচ্ছে সরকার, রাষ্ট্রের নিরাপত্তা দিবেন হচ্ছে আহ অন্যান্য ল এনফোর্সমেন্ট বাহিনী। এখন আমরা যদি দেখি যে কেউই রাষ্ট্রের নিরাপত্তার জন্য উদ্যোগী না, আমরা একটা জুডিশিয়ারি আছে, সেই জুডিশিয়ারিকে আমরা হস্তক্ষেপ করতে দেখছি না, যখন সংবিধান বিরোধী বা রাষ্ট্র বিরোধী
কোনো ভূমিকায় কর্মকাণ্ড যাচ্ছে, হচ্ছে। এমনকি সরকারও যদি যায় তো জুডিশিয়ারি তো স্কোপ আছে সেখানে হস্তক্ষেপ করার, যাচ্ছে না। আচ্ছা, সামরিক বাহিনী নীরবে এই নন স্টেট অ্যাক্টরদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাই তো? সামরিক বাহিনীতে তো 5ই আগস্টের আগে এক ধরনের নীরব কূ হয়েছে। তো সেই নীরব কূতে কি হয়েছে যে যারা সামরিক নেতৃত্বে ছিল একাংশ টিকেছে, একাংশ তাদের পদ টিকিয়ে রাখতে পেরেছে, আরেক অংশ দেশ থেকে বাধ্য হয়েছে বা তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। যেমন আমি একজনের কথা, জিয়াউল হাসান। জিয়াউল হাসান এবং আপনার সোহাইল, আমাদের দুইজনই কিন্তু 2009 থেকে 2011 বিদেশি বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে থেকে নির্মূলে খুব অগ্রণী ভূমিকা রেখেছে। তো সেই ভূমিকাটা তো অবশ্যই স্টেট অ্যাক্ট ছিল। এখন ওই সময়ে যে হাসিনুর রহমানরা এই বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করলো, তাদের প্রশিক্ষক হিসেবে কাজ করলো, তারা গিয়ে এখন এই স্টেট অ্যাক্ট যে যারা করেছে সোহাইল এবং জিয়া, তাদের বিচার করবে বা তাদের বিচারকে প্রভাবিত করবে? হাসিনুর তো তাই করছে, নিয়মিত কোর্টরুমে যাচ্ছে, নিয়মিত কোর্টরুমে গিয়ে বিচার প্রভাবিত করার চেষ্টা করছে, অযাচিত ভাবে করছে, ডিফেন্স লয়ারদেরকে হুমকি হুমকি দিচ্ছে। দিচ্ছে। তারপরে সেখানে যেটা করছে তারা, সেটা হচ্ছে যে ইকবাল করিম ভুইয়া যখন জবানবন্দি দিতে গেল ওখানে, রীতিমতো হাসিনার উপস্থিত হলো তাকে সহযোগিতা করার জন্য। তো এখন আমার প্রশ্ন হলো, এই যে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত, সেনাবাহিনী থেকে সেনানিবাসে অবাঞ্ছিত আছেন, আপনি তো বলেন নাই যে ওই কোর্ট মার্শালটা ভুল ছিল। 2012 না, সালে যে কোর্ট মার্শাল, সামরিক বাহিনী তো বলে নাই যে কোর্ট মার্শাল ভুল ছিল। তাহলে তো সে অভিযুক্ত, এবং সে তার অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্ত, সে কিভাবে ঘুরে বেড়ায়? মানে নন স্টেট অ্যাক্টর ঘুরে বেড়াচ্ছে ইন্ডিমেনিটি নিয়ে, আর স্টেট অ্যাক্টর যার অটোমেটিক সাংবিধানিক ইয়ে আছে, দায় সাংবিধানিক মুক্তি আছে। দায়মুক্তি আছে, হ্যাঁ, তাকে আপনি কারাগারে বন্দি রেখেছেন। তো স্টেট অ্যাক্টের বিশ্বব্যাপী গ্লোবালি সবগুলি দেশে যে কোনো স্টেট অ্যাক্টের দায় মুক্তি দেয়া থাকে, সাংবিধানিক আইনেই দেয়া থাকে। সুতরাং স্টেটের পক্ষে যারা কাজ করেন, ল এনফোর্সমেন্ট বাহিনী হোক আর সেনাবাহিনী হোক, সেটা যে রাষ্ট্রের পক্ষে হয়, যদি বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে না হয়, যদি বিদ্রোহীদের পক্ষে না হয়, যদি নন স্টেট অ্যাক্টরদের পক্ষে না হয়, তাহলে সেটা দায় মুক্তি থাকবে। সুতরাং আমাদের এই এই এখন যাদেরকে সেনা আইনে বিচার না করে উদ্দেশ্যপূর্ণভাবে যদি তারা কোনো কোনো না কোনো ভাবে যদি অভিযুক্ত হয়ে থাকে, তাদেরকে সেনা আইনে বিচার করার স্কোপ আছে। কারণ এলপিআর এ থাকে যে কোনো ব্যক্তিত্ব তখনও সেনা আইনের আওতার মধ্যে পড়েন। উদ্দেশ্যপূর্ণভাবে জিয়াউল হাসান এবং সোহাইলকে আইসিটিতে নিয়ে যাওয়া হলো ট্রাইব্যুনালে, এবং আমরা কিন্তু মিল্টন ভাই সবাই জানি যে ট্রাইব্যুনাল এখন কাদের দখলে। কারণ হচ্ছে এই এই মূল বিষয়টা হচ্ছে আসলে দায়মুক্তি আইনের সাথে আর একটা সাংঘর্ষিক অধ্যাদেশ কিন্তু এখানে আছে। দেখেন, এই যে আইসিটি অধ্যাদেশ, সেটা হলো স্পষ্টত 1971-এর মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদের জন্য গঠিত এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। সেখানে অন্য কোনো কিছুর বিচার হওয়ার কোন স্কোপই নেই। সেখানে আইন সংশোধন করে বলা হলো যে জুলাই গণহত্যার বিচার হবে। গণহত্যার ডেফিনেশনটা কি? গণহত্যা কি? মানে এটা কি কোন জাতি, কোন গোষ্ঠী, কোন গ্রুপকে, রাজনৈতিক গ্রুপকে নিশ্চিহ্ন করার জন্য
সংগঠিত কোনো বিষয় ছিল? সেরকম তো কিছু আমরা জানি না। না, গণহত্যার তো একটা ডেফিনেশন আছে, জাতিসংঘ স্বীকৃত ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ডেফিনেশন আছে। তো সেই ডেফিনেশন যদি আমরা মেনে চলি, তাহলে বাংলাদেশে জুলাই আগস্টে যেটা হয়েছে সেটাকে কোনো অবস্থাতেই গণহত্যা বলা চলে না। এটা হলো গায়ের জোরে এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল, এবং আপনি যেটা ইম্পর্টেন্ট কথা বললেন যে এই যে মেজর জেনারেল জিয়াউল আহসানকে যেভাবে আইসিটিতে নিয়ে যাওয়া হয়েছে, আরো অনেক প্রায় 24 জন সেনা খুবই কর্মকর্তাকে উদ্দেশ্যপূর্ণ ভাবে নেওয়া নিয়ে হয়েছে। যাওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো মানে বলা যায় এটাও বেআইনি, এটা আইনের অপব্যবহার। এবং সেখানে হাসিনুররা যেভাবে কোর্ট আইসিটির ভেতরে এইটা গিয়ে, বরং নন স্টেট অ্যাক্ট, আচ্ছা এইটা বরং আপনি বলতে পারেন নন স্টেট অ্যাক্ট, তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। হ্যাঁ, আচ্ছা। আপনি আচ্ছা বলেন তো মিটন ভাই, 2024 সালের 6ই আগস্ট কোন সরকার ছিল? না, আচ্ছা, যদি সরকার না থাকে, যে বলা হচ্ছে যে সরকার প্রধান বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন বা যেটাই বলা হোক, তাহলে তো সরকার নেই। এবং না, তখন আমার যতদূর মনে পড়ে, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব 5 তারিখে বললেন আমি দায়িত্ব নিচ্ছি। তা আমি দায়িত্ব নিচ্ছি বলে তো উনি বললেন যে হ্যাঁ, আমরা একটা ইন্টারিম সরকার গঠনের চেষ্টা করছি, আমরা রাষ্ট্রপতির কাছে যাব। এর মানে হচ্ছে যতক্ষণ ওই ইন্টারিম সরকারটা গঠিত না হচ্ছে, ততক্ষণ তো দেশে কোনো সরকার নাই। না। তাহলে জিয়াউল হাসানকে ফোর্স রিটায়ারমেন্টে 6 তারিখে আহ, কোন আইনে ওয়াকারুজ্জামান পাঠালেন? কে মানে সাধারণত এদের রিটায়ারমেন্ট এবার ফোর্স রিটায়ারমেন্ট করা, এটা কি সেনা প্রধানের দায়িত্বের মধ্যে পড়ে, না এফডির প্রতিরক্ষা দায়িত্ব, মন্ত্রী বা সরকার প্রধানের দায়িত্ব? এটা এফডির দায়িত্ব, আর্মড ফোর্স ডিভিশনের দায়িত্ব। আর্ম ফোর্সেস ডিভিশনের দায়িত্ব, এবং আর্মড ফোর্স ডিভিশন হচ্ছে প্রধানমন্ত্রীর আহ, নিয়ন্ত্রণাধীন একটা দপ্তর। হ্যাঁ, তার মানে মেজর জেনারেল জিয়াউল হাসানকে যে 6 তারিখে ফোর্সফুল রিটায়ারমেন্টে পাঠানো হলো, সেটাও আসলে কোনো আইনের দৃষ্টিতে বৈধ নয়। অবশ্যই না। তার মানে মানে গ- তার ক্ষেত্রে সেনা আইনও মানা হচ্ছে না, সংবিধানও মানা হচ্ছে না, একটা উদ্ভট ব্যাপার। অথচ মানে এই আমি বলছি যে জিয়াউল হাসান এবং সোহাইল, এই দুজনের ব্যাপারে অন্তত এইটুকু বলতে পারি যে যারা আপনার আহ, এটা তো তাদের কাছেই প্রমাণ আছে, যে যারা বাংলাদেশে বিদেশি বিচ্ছিন্নতাবাদী দমনে সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছে, যাদেরকে আমরা জাতীয় বীর বলতে পারি। আপনি দেখুন তো, ঠিক ওই সময় থেকে 2009-11 থেকে জিয়াউল হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণভাবে বিশেষ কিছু গণমাধ্যম কিলার ন্যারেশন দেওয়ার চেষ্টা করছে। একটা জিনিস কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে ক্লিয়ার হলো, যে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে এবং বাংলাদেশে যে বিশেষ করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের দমনে কাজ করেছে, তাদেরই আজকে আইনের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এবং ডক্টর ইউনূস, তার একটা ভারত বিরোধী অবস্থান কিন্তু খুব ক্লিয়ার ছিল। হ্যাঁ, স্ট্রং সেই। এখন তো অনেকে, এখন তো বোঝাই যাচ্ছে যে কেন জিয়াউল হাসান, কেন সোহাইল, এদের টার্গেট করা হলো। মানে আপনার হ্যাঁ, কথা এবং শুনে। আপনি মিঠু ভাই, আরো একটা জিনিস আপনাকে আমি জানাই, যে শুধুমাত্র ইকবাল করিম ভুঁইয়া বা হাসিনুরই না কিন্তু, হ্যাঁ, আচ্ছা, আপনি আচ্ছা, নতুন সাক্ষী হিসেবে কোথায় আইসিটিতে, মানে যুদ্ধাপরাধীদের জন্য গঠিত যে ট্রাইব্যুনাল, সেটা আইন সংশোধন করার পরে এখন যে বিচার হচ্ছে, বা বিচার বা প্রহসন যাই বলেন না, সেখানে 2 দিন আগে সাক্ষী হিসেবে হাজির হয়েছেন কে জানেন? কে? গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার সাসপেন্ডেড আজমি। বরখাস্ত, সেনাবাহিনী থেকে বরখাস্ত আমান আজমি, জি। উনি সাক্ষ্য দিয়েছেন অলরেডি 2 দিন আগে। তার মানে বোঝাই যায় যে এই ট্রাইব্যুনালটা কার নিয়ন্ত্রণে, কাদের নিয়ন্ত্রণে, এবং কাদের বিচার হচ্ছে। আচ্ছা। ঠিক আছে? তো বিষয়টা হলো এইরকম,
যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী না মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী, এটি তো বিষয় নয়। বিষয় হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যদি অন্য কোন দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কাজ করে, তাহলে সেটা তো আহ, আমরা মানে জাতীয় স্বার্থের দিক পরিপন্থী একটা বিষয় হলো, এবং সেটা প্রতিরোধ করার দায়িত্ব অবশ্যই জাতীয় নিরাপত্তা বাহিনী হিসেবে আহ, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী। কিন্তু এখানে এই 2009 থেকে 11 র্যাবের একটা বিশাল ভূমিকা আছে। আমরা সবাই জানি যে র্যাব গঠনের পর থেকে র্যাব র্যাবের কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য একটা কলঙ্ক তৈরি হয়েছিল র্যাব। দু হাজার জি, চার চারের চার পরেই থেকে তো হলো। যখন হুম। হুম, র্যাব হলো যখন। সেখান থেকে কিন্তু র্যাব বেরিয়ে এসেছিল শুধু এই একটা চমৎকার কাজ করে, যে বিচ্ছিন্নতাবাদীদেরকে নির্মূল করে। তারাই তদন্ত করেছে, তারাই ইয়ে করেছে। এবং ওই সময় আরো নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার আজিম। উনি গুরুতর উনি বোধহয় অসুস্থ হয়ে কয়েক মারা বছর আগে গেছে না? মারা গেছেন। মারা জি। গেছেন। তো এনায়েত ভাই, আজকে আমরা অনেক আলোচনা করলাম। তা আপনার সাথে আরো কিছু বিষয়ে আলোচনার ইচ্ছে আছে, বিশেষ করে নর্থ ইস্টে আপনার যে ধারাবাহিক রিপোর্টিংটা যাচ্ছে, অলরেডি 5 পর্ব প্রকাশিত হয়েছে, 8 পর্বের রেকর্ড, সেটি নিয়েও আমার কাছে কিন্তু অনেক অনুরোধ এসেছে। এবং মানে আমার কাছে অনুরোধ এসেছে এত হাই লেভেল থেকে যে আপনার সাথে আমি যেন কথা বলি। তা আমি আরেকদিন কথা বলবো। আজকে আমরা বেশ কিছু বিষয় টাচ ঠিক আছে করলাম। মিঠুন ভাই, আমরা অবশ্যই আরো কথা বলবো, আরো অনেক কিছুতে কথা বলবো। হ্যাঁ, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে মানে আমি গভীরভাবে উপলব্ধি করি যেটা, যে আমাদের রাষ্ট্র মাত্র 50 বছর বয়স। আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা গঠন করেছি, এবং এটা কোনোভাবেই আমরা ধর্ম রাষ্ট্র গঠনের জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধে জাতীয় মুক্তি সংগ্রামটা করি না, তাই না? তো সেই রাষ্ট্রটাকে আহ, আহ, সুসংহত রাখার জন্য যাদের দায়িত্ব পালন করার কথা, সেটা সামরিক বাহিনী হোক, জুডিশিয়ারি হোক, এমনকি রাজনৈতিক দলগুলো হোক, আমার মনে হয় যে যথাযথ ভূমিকা পালন করছে না। হ্যাঁ, সেটার জন্য জনগণের যে সাংবিধানিক অধিকার, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমাদের অনেকটা আকস্মিক ভাবেই আমরা আমাদের সিনিয়র সাংবাদিক মিস্টার এনায়েত কবিরকে পেয়েছি। আমি অনেকদিন ধরে আসলে এনায়েত ভাইকে স্ক্রিনে আনার চেষ্টা করছিলাম, তো যাই হোক ব্যাটে বলে মেলেনি। আমরা খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বললাম। আমরা ভবিষ্যতেও এনায়েত কবির ভাইয়ের সাথে আরো কিছু জরুরি বিষয় নিয়ে আলাপ হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।